এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা একটি ম্যাথের যে সলিউশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি ম্যাথের উপরে। এছাড়াও সায়েন্স রিলেটেড ক্লাসগুলি আমাদের চ্যানেলে আসছে এবং প্লেলিস্টে সেগুলি দেওয়া রয়েছে। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সেগুলি দেখতে পারো। আশা করি এই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। আজকের প্রথম অঙ্ক, বহুপদী সংখ্যামালা 6x স্কয়ার 8x কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 21x প্লাস 7 অপর একটি বহুপদী এত দ্বারা বিভক্ত, মানে ভাগ করা হলো হবে, ভাগ হয়, তবে তার ভাগশেষ ax প্লাস b হবে। তবে a ও b এর মান নির্ণয় করো। তার মানে বলেছে, তোমাদের ব্যাপারটা ইজিলি বুঝিয়ে দিচ্ছি। একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে যার মান হলো 6x টু দি পাওয়ার 4 প্লাস 8x কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 21x প্লাস 7। এই এক্সপ্রেশনটাকে ভাগ করতে বলা হয়েছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1 দিয়ে। 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ভাগ করার ফলে ভাগশেষটা আসবে ax প্লাস b ওদের দেওয়া অনুযায়ী। কিন্তু এখান থেকে যে ভাগশেষটা আমাদের বেরোবে এটা করার পরে, সেই ভাগশেষটার সাহায্যে আমাদের কম্পেয়ার করে ax প্লাস b এর সাহায্যে আমরা এক্ষেত্রে a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে মধ্যে কথা প্রথমে একে ভাগ করতে হবে, ভাগ করার পর যেটা ভাগশেষ বেরোবে তার সাথে কম্পেয়ার করতে হবে ax প্লাস b। এই হলো লজিক। তারপরে ভাগ করে নাও। তাহলে ভাগ করতে গেলে দেখো এটা বীজগণিতিক ভাগ কিভাবে করি। x এর মাথা মধ্যে 2 রয়েছে আর x এর 4, তার মানে এটাকে মেকআপ করতে হবে। 6x টু দি পাওয়ার 4 আনতে কত দিয়ে গুণ করলে আসে? 2x স্কয়ার দিয়ে। দেখো 3 দোকানে 6x টু দি পাওয়ার 4, তাহলে গুণ করে দাও। 3 দোকানে 6x টু দি পাওয়ার 4, 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। 4 দোকানে 8x কিউব প্লাস 2x স্কয়ার। ভাগ হলে সময় তারপরে আমাদের বিয়োগ করতে হয়। বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে ভাগের নিয়ম অনুযায়ী। বিয়োগ করলাম, এই দুটো কাটাকাটি চলে গেল। তাহলে 17 থেকে 2 যায় তাহলে কত থাকে? 15x স্কয়ার প্লাস 21x প্লাস 7। এখন আমাকে এই যে 15x স্কয়ার রয়েছে একে আউট করতে হবে। একে আউট করার জন্য কি দিয়ে গুণ করতে হবে? প্লাস 5 দিয়ে। দেখো 3 5 15x স্কয়ার, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। 3 5 15x স্কয়ার প্লাস 4 5 20x প্লাস 5। এবার আবার বিয়োগ করো, মাইনাস, এটা হলো মাইনাস। তাহলে 21x থেকে একটা 20x গেলে তাহলে একটা x থাকবে, আর 7 থেকে 5 গেলে থাকবে 2x প্লাস 2। এখন আমাকে বলছে এই যে একটা পেলাম আমরা ভাগশেষটা, আমাদের ভাগশেষ হলো x প্লাস 2, এই ভাগশেষকে ax প্লাস b এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। ওদের দেওয়া রয়েছে এই ভাগশেষটাই হলো ax প্লাস b। তাহলে একে যদি কম্পেয়ার করি তাহলে আমি বুঝি ax এর সঙ্গে x এর কম্পেয়ার যাবে, তাহলে বোঝা যাচ্ছে x এর কাটা গেলে এর মান দাঁড়াবে 1, কারণ x এর সামনে কিছু নেই, মানে 1 গুণ রয়েছে, a1 ক্লিয়ার। আর b এর মান দাঁড়াবে আমাদের 2। এটাই আমাদের অ্যান্সার, এর মান 1 b এর মান 2। তার মানে এই ইকুয়েশনে যে ভাগশেষ বাড়ালো তার সেই ভাগশেষটার সঙ্গে আমাদের ax প্লাস b কে কম্পেয়ার করতে হলো। x এর সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ রয়েছে, এর জন্য a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 2। পি কিউ আর একটি গাড়িতে ভ্রমণ করছে। পি প্রথম ঘন্টায় 40 কিলোমিটার পার গতিতে গাড়ি চালায়, কিউ পরবর্তী 2 ঘন্টায় 50 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালায় এবং আর পরবর্তী 3 ঘন্টায় 60 কিলোমিটার পার গতিতে গাড়ি চালায়। যদি তারা ঠিক 6 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছাতে গড় গতিবেগ বের করতে হবে। এভারেজ স্পিড বের করতে বলছে। তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা আমাদের জানা রয়েছে, সেটা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সটা আমাদের হিসাব করতে হবে। 40 কিলোমিটার পার আওয়ার বেগে যে গাড়িটা গেল, সে প্রথম ঘন্টা যেমন 1 ঘন্টা যায় 40 কিলোমিটার, সে আলটিমেটলি ডিস্টেন্স অতিক্রম করলো কত? 40 × 1, মানে সে 40 কিলোমিটার গেল প্রথম 1 ঘন্টায়। তারপরে দেখো, তারপরে কি বলছে? কিউ পরবর্তী 2 ঘন্টায় 50 কিলোমিটার, তাহলে কিউর গতিবেগ হলো 50 কিলোমিটার পার আওয়ার, আর 2 ঘন্টা সে যাবে কতটা? 50 দোকানে 100 কিলোমিটার প্লাস, আর পরবর্তী 3 ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে আর কতটা যাবে? 60 × 3, তাহলে 180 কিলোমিটার। এই টোটাল ডিস্টেন্স। নিচে দিতে হবে আমাদের কি? টোটাল টাইম। টোটাল কত ঘন্টা লেগেছে? 6 ঘন্টা ডিভাইডেড বাই 6। এবার তোমাকে যোগ করে ভাগ করতে হবে। তাহলে 140, 180 আর যদি 40 যোগ করি 220, তার সঙ্গে 100 যোগ ডিভাইডেড বাই 6, তার মানে 320, তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। কাটাকাটি করে দাও বা ভাগ করে দাও। 5 6 30, 2 20, 20 রয়েছে, তাহলে 3 6 18, মানে 53 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। 53 পয়েন্ট সামথিং রয়েছে, অপশন ডি। নেক্সট অঙ্ক, ত্রিকোণমিতির যদি 5 tan আলফা ইজ ইকুয়াল টু 4, তাহলে
5 sin আলফা মাইনাস 3 cos আলফা 5 sin 2 cos আলফার মান কত। তাহলে দেওয়া রয়েছে আমাদের 5 tan আলফা ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি বলতে পারি tan আলফা ইজ ইকুয়াল টু 4/5, আর tan আলফা ইকুয়াল টু আমাদের জানা sin আলফা বাই cos আলফা, যার মান 4/5। তাহলে আমি বলতেই পারি এখান থেকে যদি অনুপাত হিসেবে ভাবি তাহলে sin আলফা ইকুয়াল টু 4k আর cos আলফা ইকুয়াল টু 5k, কারণ এটা অনুপাত আকারে রয়েছে। তাহলে sin আলফা ইজ ইকুয়াল টু 4k, cos আলফা ইকুয়াল টু 5k, মানে অনুপাত ওখানে যদি কিছু দিয়ে গুণ করতে হয় এই হিসাবে, না ধরলাম ডাইরেক্ট মান বসালে এটা হতো, কোনো অসুবিধা নেই। তাহলে 5 sin আলফার মান কত, আমরা k না বসে 4 বসাই, তাহলে তাড়াতাড়ি হবে 4 5 20, একবারে লিখে দিলাম 5 × 4 মাইনাস 3 আর cos এর মান 5, 3 × 5, নিচে একই রকম 5 sin এর মান হলো 4, 4 5 20 প্লাস 2 × cos 5 দোকানে 10, আর কে কে থাকলে চারিপাশে কে, এই পাশেও কে থাকতো এই পাশেও কে থাকতো, কে কে আউট হতো, কে এখানেও কে থাকতো এখানেও কে কে আউট হতো, কে লেখার দরকারই নেই, ওই অঙ্ক হিজিবিজি ক্যালকুলেশন। 4 5 20, 20 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 5 আসবে আর নিচে আসবে 30, তাহলে কাটাকাটি করো 1, এখানে কত 6, তাহলে 1/6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি একজন ব্যক্তি 800 টাকায় 20টি বই বিক্রি করেন এবং সেখানে 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য কত। তাহলে কি বলছে, 1800 টাকায় 20টি বই বিক্রি করেছে আর 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান সে লাভ করেছে, তাহলে আমি জানি 20টি বইয়ের বিক্রয় মূল্য মাইনাস 20টি বইয়ের ক্রয় মূল্য, তার লাভ কত, 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান। আমরা ক্রয় মূল্যগুলোকে এক পাশে নেই, এটা কন্ডিশন অনুযায়ী সাজালাম, আমি একটা ইকুয়েশন তৈরি করলাম, তাহলে 20 এসপি ইকুয়াল টু এটা পিছনে প্লাস হবে, তার মানে 25 সিপি। আমি লিখতে পারি 1 এসপি বাই 1 সিপি, কোনাকুনি গুণ করে অ্যাডজাস্ট করো, 25 আর নিচে থাকবে 20, কাটাকাটি করে দাও, 5 5 25, 4 5 20। এখন কন্ডিশনে আসি, 1800 টাকায় 20টি বই বিক্রি করলো, তাহলে 20টি বইয়ের এসপি হলো 1800 টাকা। তাহলে একটা বইয়ের এসপি কত, কেন বের করো, আমরা দেখো একটা বইয়ের এসপি বের করেছি, তাহলে 20টি বইয়ের এসপি যদি 1800 টাকা, একটা বইয়ের কত, তাহলে কাটাকাটি করে দাও 0 0, তাহলে একটার এসপি হবে 90 টাকা। ক্লিয়ার, তাহলে একটার এসপি আমাদের 90 আনতে হবে, তার মানে অ্যান্সার 90 আনতে হবে। তাহলে 5 এর সঙ্গে কিছু গুণ করতে হবে, 5 এর সঙ্গে যদি 18 গুণ করি তাহলে আমাদের আসে হলো 90। তাহলে উপরে যদি আমরা 18 গুণ করি নিচেও 18 গুণ করতে হবে, তার মানে 4 এর সঙ্গেও আমাকে কি গুণ করতে হবে, 18 গুণ করতে হবে, তাহলে 4 18 72। এবার দেখো মিলে গেল, তাহলে একটার এসপি 90 হলে একটা সিপি কত হবে, 72। এই হলো লজিক, অপশন ডি। নিচের কোন সংখ্যাটি এতকে সম্পূর্ণরূপে ভাগ করবে। তাহলে দেখো এইটা চেপে যখন অঙ্ক দিবে তখন তোমাকে কমন নিতে হবে, কমনের সাহায্যে করবো আমরা। 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63 আর 4 টু দি পাওয়ার 64, এখান থেকে সবচেয়ে কম ঘাতালা কম পাওয়ারওয়ালা কোনটা রয়েছে 61, একে কমন নিয়ে নিবে এই টাইপের অঙ্ক দিলে। তাহলে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি, এখানে 1 পড়ে থাকবে, এখানে 62 থেকে 61 একটা চলে গেল, তাহলে 4 এর মাথায় 1 পড়ে থাকবে, মানে 4ই। পরেরটাতে একই রকম ভাবে 4 এর মাথায় 2 পড়ে থাকবে, পরেরটা দেখো 64 থেকে 61 বিয়োগ করো, 4 এর থেকে মাথায় 3। এই হলো লজিক। ভিতরটা একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। 4 টু দি পাওয়ার 61, 4 একে 5, 4 4 16, 4 কিউব 64, তাহলে 4 টু দি পাওয়ার 61 আর 16 5 যোগ করলে হয় আমাদের 21, তার সঙ্গে 64 আমাকে অ্যাড করে দাও, তাহলে 4 টু দি পাওয়ার 61, 4 একে 5, 6 2 8। এখন বলছে এই যে একটা আমি সংখ্যা পেলাম, এটার ক্যালকুলেশন করে এটা তো পেলাম সংক্ষিপ্ত রূপে, এটা কত দ্বারা বিভাজ্য হবে সম্পূর্ণ রূপে, 3 13 10 না 11। একটু লক্ষ্য করো 4 এর মধ্যে কি লুকিয়ে রয়েছে, 2 লুকিয়ে রয়েছে, 2 দোকানে 4 বলতে পারি, আবার 85 এর মধ্যে 5 × 17 বলতে পারি, তার মানে এর মধ্যে 5 লুকিয়ে, তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা 2 ও 5 দুটো দিয়ে বিভাজ্য হচ্ছে 4 টু দি পাওয়ার 61 × 5, তার মানে বোঝা যাচ্ছে 2 ও 5 দিয়ে যদি বিভাজিত হয় তার মানে এর গুণফল দ্বারা বিভাজ্য হতে হবে, তার মানে আমাদের অ্যানসার হবে 5 দোকানে 10। দুটি সংখ্যার পার্থক্য হলো বৃহত্তম সংখ্যার 20%, যদি ছোট সংখ্যাটি 40 হয় তাহলে বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার পার্থক্য হলো বৃহত্তর সংখ্যার 20%, আমি বড় সংখ্যাটাকে x ধরলাম আর ছোট সংখ্যাটা y। এখন বলছে দুটি সংখ্যার পার্থক্য x মাইনাস y, বড় সংখ্যাটির 20% আর 20% মানে আমি 1/5, কন্ডিশন রেডি করে নিল। এবার কি, ছোট সংখ্যাটির মান 40, ছোট সংখ্যাটি কত y, তার মানে y এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে, y এর ভ্যালু 40,
এখান থেকে আমাকে বের করতে হবে বড় সংখ্যাটির মান কত, বড় সংখ্যা মানে x এর ভ্যালু আমাকে বের করতে হবে। এটাই পাশে এসে গেল x minus x minus 5 equal to 40। তাহলে ক্যালকুলেশন করে দাও 5x minus x তাহলে 4x by 5 equal to 40। কাটাকাটি করে দাও 4 10 40, তাহলে x এর ভ্যালু আমরা দাঁড়াবে 5 10 50। অপশন বি। বছরে কত শতাংশ হারে মূলধনের উপর 15 বছরের মধ্যে সরল সুদ বিনিয়োগ করলে কোনো ধনরাশি 3/4 টাকা সুদ হবে। রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছি। আমি যখন ভগ্নাংশ ফর্মে থাকবে তখন আমি প্রিন্সিপালটা নিচেরটা ধরবো, পরেরটা। তাহলে প্রিন্সিপাল আমি 4 ধরে নিলাম, তাহলে ইন্টারেস্ট হবে আমাদের কত, 4 এর 3/4 মানে 3 হবে। এটা হলো আমাদের ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা 3 পেয়ে গেল। আর ইয়ার দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে আমাদের 15। এখান থেকে আমাদের কি বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কত। তাহলে ফর্মুলা i ইকুয়াল টু PTR/100। তাহলে i এর মান 3, i p এর মান 4, বের করতে হবে আমাদের কি p গেল, t গেল, আর বের করতে হবে r/100। 3 5 15, 5 20 100, 4 দিয়ে কাটাকাটি, আর এর মান হবে 5%। অপশন ডি। একটি সংখ্যাকে 280 দ্বারা ভাগ করলে 73 ভাগশেষ থাকে, যখন ওই একই সংখ্যাকে 35 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। একটি সংখ্যা রয়েছে, একটি সংখ্যাকে যদি 280 দ্বারা ভাগ করা হয় সেই ক্ষেত্রে ভাগশেষ দাঁড়ায় 73। এখন বলছে সেই একই সংখ্যাকে 35 দ্বারা যদি ভাগ করা হয় তবে ভাগশেষটা কত আসবে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে কত ভাগশেষ 73 ডিভাইডেড বাই দ্বিতীয়টাকে কত দিয়ে ভাগ করতে বলা হয়েছে 35। এটাকে ক্যালকুলেশন করে দেখবো যেটা ভাগশেষ বাড়াবে সেটাই হবে অ্যান্সার। 35 দোকানে 70, 3 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে 7। কতগুলো 7 রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। 1 2 3 4 5। ক্লিয়ার। তারপরে গেল আর এর নিচে কি দেখো 7টা রয়েছে, আর দেখো 0.7, 0.7 জন্য একটা 10 বসবে নিচে। 1 2 3, দাঁড়াও একটুখানি গন্ডগোল হয়েছে, 1 2 3 4 5। এই 7 জন্য একটা 7, 0.7 এর 7, পরেরটা একটা দুটো, আর এখানে টোটাল আছে আমাদের 1 2 3 4 5। 1 2 3 4 5। ক্লিয়ার। দেখো দশমিকের উদাহরণের জন্য কি একটা শূন্য বসবে, পরেরটার জন্য কতগুলি বসবে, দশমিকের জন্য একটা 1 আর 1 2 3। ক্লিয়ার। তারপরে উপরে হয়ে গেল। তারপরে এইখানে রয়েছে একটা, এখানে দুটো, দুটোর জন্য দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য। ক্লিয়ার। তার মানে 3টাতে দশমিক ছিল তার জন্য শূন্যগুলো বসবো। এখন এই শূন্য কাটো, তাহলে এখন আমাকে গুণ করতে হবে 1 2 3 4 5টা 7। দেখো একটা এই অঙ্কের ক্ষেত্রে মজার ব্যাপারে সবগুলোই সেম সংখ্যা, তাই দশমিকের হেরফের 16807 16807 10x67 16807। তার মানে বোঝা গেল এই যে 5টা 7 আছে গুণ করলে আমাদের আসবে 16807। নিচে হবে 3 4 5, একটা 1 5টা শূন্য, তাহলে একটা 1 3 কে 4 5টা শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত, 5 ঘর পর দশমিক বসবে। তাহলে 5 ঘর পর যদি দশমিক বসে তাহলে 1 2 3 4 5 0.16807 হবে সঠিক উত্তর। 0.16807। যে ক্ষুদ্রতম সংখ্যাটি এত দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ 3 থাকে তবে সংখ্যাটি নির্ণয় করো। এই টাইপের যখন অঙ্ক দেবে এত দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ 3 থাকে, সেম ভাগশেষ থাকে, তখন আমাকে প্রথমে কাজ কি করতে হবে, 12 16 20 25 30 এর লসাগু করে নিতে হবে। লসাগু রিলেটেড অঙ্ক এটা, লসাগু করে দাও। 12 16 20 25 আর 30। 5 দিয়ে দিচ্ছি ফার্স্টে, 12 এখানে বসবে 16, 4 5 5 25, 5 6 30, 2 দিয়ে দেই, 6 দোকানে 12, 8 দোকানে 16, 2 দোকানে 4 5 3। এবার আমরা 3 দেব, 3 দোকানে 6 8,
2 5 1, এবার 2 দিয়ে দাও, 1 4 1 5 1, এবার গুণ করতে হবে। 5 দোকানে 10, 3 10 30, 30 দোকানে 5 দোকানে 10 60 ইন্টু 20, তাহলে গুণ করলে হয় আমাদের 1200। 1200 হলো আমাদের লসাগু। আমরা যে প্রত্যেকের 3 ভাগ শেষ থাকে না, এর সঙ্গে 3 যোগ করে দেবো, এক্সট্রা থাকে, বা 3 ভাগ মানে এক্সট্রা অতিরিক্ত থাকে, তাহলে 1203 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। যদি x ইকুয়াল টু এত, y ইকুয়াল তবে এটা হবে x স্কয়ার, এটা y স্কয়ার মাইনাস 4 এর মান কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 এর মান কত? তাহলে এই টাইপের অঙ্ক থাকলে একটা ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা মাইনাস 4, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা হলো আমাদের a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 4 রয়েছে, থাক এটা। তাহলে আমাকে x প্লাস y এর মান দরকার আর x y এর মান দরকার, আর এখান থেকে সেটাই আমাকে বের করে নিতে হবে। তাহলে x y এর মান কত হবে? দেখো উল্টা উল্টা না, এটার সাথে উপরটা উপরে, এটা কাটাকাটি, এটা নিচে এটার উপর উপর, উপর উপর নিচে কাটাকাটি চলে গেল, তাহলে x y এর মান তাহলে কত আসবে? সব যদি কাটাকাটি যায় গুণ করলে 1, x y এর মান পেয়ে গেলাম। এখন দরকার কি? x প্লাস y এর মান আমাদের বের করা, তাহলে x প্লাস y এর মানটা বের করে নিই। তাহলে x এর মান আমাদের দেওয়া রয়েছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর y এর মান আমাদের লাগবে, y এর মান আমাদের দেওয়া √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1। এবার তোমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে নিচেরটা লসাগু করলে কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে বোঝা যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাবে, তাহলে √5 এর স্কোয়ার করলে 5 আর 1 স্কোয়ার করলে কি 1, তাহলে 5 এর থেকে 1 গেলে পুরো আমার নিচে থাকবে 4। এবার √5 মাইনাস 1 চলে গেল, তাহলে √5 প্লাস 1 এর সঙ্গে √5 প্লাস 1 আমাদের গুণ করতে হবে, তাহলে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন, একই রকম ভাবে √5 প্লাস 1 √5 মাইনাস 1 থাকবে, তাহলে √5 মাইনাস 1 দিয়ে উপরটাকে গুণ, লসাগু করার যে সিস্টেম আমরা যোগ বিয়োগ করি, তাহলে তার হোল স্কোয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা পড়লো, কিন্তু মাঝখানে কি যোগ চিহ্ন, তাহলে এই ফর্মুলাটা কি? এই ফর্মুলা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান √5, তাহলে √5 এর স্কোয়ার হবে আমাদের 5 আর 1 স্কোয়ার হবে 1, আর নিচে বসবে 4, তাহলে 2 5 একে 6 আর নিচে হলো 4, 2 দোকানে 4 3 দোকানে 6, তাহলে x প্লাস y এর মান আমরা বের করলাম 3। এবার এই ইকুয়েশনে মান বসিয়ে দিতে হবে x প্লাস y এর মান 3, তাহলে 3 এর স্কয়ার আর x y এর মান 1, তাহলে 2 গুণন 1 মাইনাস 4, 3 3 9 মাইনাস 4 মাইনাস 4, তাহলে গেল 9, সরি 2 হবে, 4 2 6, 9 থেকে 6 গেলে 3 হবে আমাদের সঠিক উত্তর। 1.5 মিটার লম্বা একজন পর্যবেক্ষক একটি টাওয়ারের পাদদেশের সমান স্তরে 28.5 মিটার দূরে দাঁড়িয়ে আছেন। যদি টাওয়ারের উপর থেকে তাকিয়ে থাকা পর্যবেক্ষকের সাথে উন্নতি কোণের মান 45 ডিগ্রি হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত? ছবি এঁকে বুঝিয়ে দেই, এটা ত্রিকোণমিতির অঙ্ক, হাইট এন্ড ডিসটেন্স রিলেটেড। লোকটা লম্বা হলো 1.5, এটা লোকটা লম্বা 1.5 মিটার, এটা কাকে দেখলো? টাওয়ারকে দেখলো, এই যে টাওয়ার। তাহলে টাওয়ার থেকে দূরত্ব কত? টাওয়ারের পাদদেশের সমান স্তরে 28.5, তার মানে এটার মান হলো 28.5, গোড়া দুটো দূরত্ব। তাই লোকটা এখান থেকে দাঁড়িয়ে রয়েছে, সে টাওয়ারের মাথায় দেখবে, যে দেখলো কত ডিগ্রি কোণে দেখলো? 45 ডিগ্রি, তার মানে এই কোণটার মান 45 ডিগ্রি। আমাকে এখান থেকে বের করতে টাওয়ারের উচ্চতা কত, মানে এই গোটা উচ্চতা কত হবে। তাহলে একটু লক্ষ্য করো, ভূমি যদি 8.5 হয়, তাহলে উপরের পোর্শনের ভূমিটা কি সেম না? তাহলে এটার মানও 8.5 হবে, ক্লিয়ার। আর 45 ডিগ্রি যদি হয়, 45 ডিগ্রি আমাকে দরকার কি? এতটুকু হাইট বের করা, ছবিতে যদি দেখো একটু লক্ষ্য করো, তাহলে এই হাইটটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি লম্ব বাই ভূমি ইউজ করতে হয়। লম্ব বাই ভূমি মানে কি? tan ইউজ করতে হবে, মানে tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি কিন্তু 1 হলে পরে এটার মান 28.5 ই হবে, দেখে নাও। তাই tan 45 ডিগ্রি নিতে হবে, আর tan 45 ডিগ্রি মানে আমরা লম্ব বাই ভূমি, লম্ব মানে এই পোর্শনটা, লম্বটাকে x ধরে নিতে পারো, আর ভূমি তো 28.5, আর tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে 1 কে 28.5 দিয়ে গুণ করলে 28.5 ই হবে, তাহলে এটা হলো 28.5, আর নিচের টুকু 1.5, তার মানে আলটিমেট টোটাল লেন্থ বের করতে বলছিলে 28.5 এর সঙ্গে আমাকে 1.5 টা অ্যাড করে দিতে হবে, তাহলে টোটাল এটাই হবে টাওয়ারের উচ্চতা, টাওয়ারের হাইট। তাহলে 28.5 প্লাস 1.5, তাহলে 5 5 10, 28 থেকে 29 থেকে 30, 30.0 হবে আমাদের সঠিক উত্তর, মানে অপশন সি।
নিম্নলিখিত সর্ববৃহৎ অনুপাতটি নির্ণয় করো। মধ্যে কথা এখানে বড়টা কত সেটা নির্ণয় করতে, এটাকে আমি অনুপাতে রয়েছে এই ভগ্নাংশ ফর্মে লিখতে পারি 15/28, তারপরেরটা হলো 5/18, শেষেরটা দেওয়া রয়েছে 3 নম্বরটা 13/21 আর 4 নম্বরটা 19/27। এর মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য সব দেখো ফিগার কিন্তু বিভিন্ন ধরনের, তখন বিভিন্ন ধরনের লজিক আমাকে ইউজ করতে হবে, কারণ বড় ছোট নির্ণয় করার জন্য অনেকগুলি ফর্মুলা রয়েছে। এখন আমি গ্যাপটা আগে দেখে নিই। তাহলে 8 আর 15 গ্যাপ 13, আর 5 আর 18 গ্যাপ 13, আবার দেখো 13 আর 21 গ্যাপ হলো 8 হবে, আর 19 আর 27 গ্যাপ 8। এই দুটোর গ্যাপ সমান, আবার এই দুটোর গ্যাপ সমান, তাহলে আবার দেখো প্রত্যেকটাই প্রকৃত ভগ্নাংশ, এটাও কিন্তু মাস্ট। তাহলে গ্যাপ যখন সমান হবে তখন বড় কোনটা, যেটা বড় দেখতে, লব কোনটা দেখতে বড় মনে হচ্ছে, প্রথমেরটা লবটা বড়, তাহলে এটাই হবে বড় আমাদের। তাহলে আমাদের বড়টা তো বের করতে হবে, এই দুটোর মধ্যে বড় কোনটা সেটা আমরা বের করি, যেহেতু গ্যাপ দুটো সেম। বড়টা পেয়ে গেলাম এই দুটোর মধ্যে, প্রথম দুটোর মধ্যে বড় হলো 15/28। এখন এই পরের দুটো যে ভগ্নাংশ রয়েছে তাদের গ্যাপটাও সেম, এই দুটোর মধ্যে বড় কে, এই দুটোর মধ্যে বড় হলো 19/27। দেখো এটা বড় 19 আর 27, 19/27। এখন আমাকে দেখতে হবে এবার এই দুটোর মধ্যে বড় কে, সেটাই সর্ববৃহৎ হবে। তাহলে এটারও আমি গ্যাপ নিয়ে পরীক্ষা করি। এর গ্যাপটা হলো কত, 13, 3, আর এর গ্যাপ হলো 27 তো 8। ঠিক আছে, তারপরে কি করব, গ্যাপ আলাদা রয়েছে, যখন গ্যাপ আলাদা থাকবে তার জন্য টেকনিক রয়েছে। 8 আর 3 13 লসাগু করবো, 8 আর 13 লসাগু করলে হবে 104। তাহলে 104 ডিভাইডেড ভাগ 13, তাহলে কত হয় 8, 8 দিয়ে একে গুণ করব। আবার 104 ভাগ 8, তাহলে 8 13 104, এর রোডটাকে 13 দিয়ে গুণ করব। তাহলে 8 কে যদি 15 দিয়ে গুণ করি হয় আমাদের দাঁড়াবে 120। আর এখানে আমাদের কত বেরোলো 13, 13 কে এবার 19 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে কত হয় দেখে নাও, 9 13 কত 117, হাতের হলো 11, 13 কে 13 আর 11 যোগ করলে হয় 24। এবার দুটোর মধ্যে লক্ষ্য করো কে বড়, এটার মান প্রথম এটার দ্বিতীয়টার মান বেরোলো আমাদের 247, আর প্রথমটার মান হলো 120। তাহলে কি বড় কোনটা 247, যেহেতু আমাকে বড়টা বের করতে হলে আপনার অ্যান্সার হবে 19/27, মানে 19/27 মানে 19:27। যদি একজন ব্যক্তি এ থেকে বি পর্যন্ত 50 কিলোমিটার গতিতে ভ্রমণ করে এবং ফেরার সময় তার গতি 40% বৃদ্ধি করেন, তাহলে উভয় ক্ষেত্রে তার গড় গতিবেগ কত, মানে সেম দূরত্ব গেল সেম দূরত্ব, মানে এভারেজ স্পিডের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা কি, সেটা হলো 2ab বাই a প্লাস b। তাহলে একজন এ থেকে বিতে গেল 50 কিলোমিটার পার আওয়ার বেগে, যখন আসলো তখন তার গতিবেগ কি বললো 40% বৃদ্ধি করলো, তাহলে 50 40% কত, 4 5 20, মানে 4 5 50 40%, 50 × 40/100, তাহলে কত হবে 20 হবে। এইটা কি 20 বৃদ্ধি পেলো, ইনিশিয়াল 50, আর যদি 20 বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে তত কত হবে 50 আর 20 যোগ করলে 70, তাহলে নেক্সট ক্ষেত্রে গতিবেগ হলো আমাদের 70। এখন তো দু ক্ষেত্রে গতিবেগ পেয়ে গেলাম, এখন আমি এভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করতে পারবো, এ মানে প্রথমটার গতিবেগ, বি মানে দ্বিতীয়টার গতিবেগ। তাহলে 2 এর মান 50 আর বি এর মান 70, তাহলে a প্লাস বি, তাহলে 70 আর 50 যোগ করলে হবে 120। এই শূন্য কাটো, তারপরে 2 দিয়ে আমরা কাটাকাটি করি 6, আর এটাকে 6 দিয়ে কাটাকাটি যায় 2 দিয়ে করে দাও 3, এটা হবে 25। 7 দিয়ে গুণ, 5 7 35 এর 5, 7 দোকানে 14 আর 3, 5 7 35 14 3 17, তাকে এবার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 5 15, 2 25, 3 8 24, তাহলে 58 পয়েন্ট সামথিং, 58 রয়েছে অপশন ডি। পরের অঙ্ক দেখো, যদি একটি সংখ্যার 3/4 তার 1/3 থেকে 50 বেশি, তাহলে সংখ্যাটি কত। আমি জানি না সংখ্যাটি কত, সংখ্যাটি আমি 12 ধরি। এখন অনেকের মনে প্রশ্ন, কেন তুমি 12 ধরলে, বলছে একটা সংখ্যার 3/4, আবার ওই সংখ্যাটার 1/3, তাহলে 3 আর দেখো দুটোর হরটা দেখবে, হর কত 4 আর কত 3, লসাগু করে নেবে, 3 4 12 পাস। তাহলে প্রথমটার যদি 3/4 হয় তাহলে কত অ্যান্সার দাঁড়াবে আমাদের, তাহলে 12 3/4 করতে হবে, 3 4 12, 3 3 9। আর দ্বিতীয়টার বলছে মানে দ্বিতীয় অংশে 12 1/3, তাহলে কত 12 1/3 করলে 4। এখন এই যে দুটো রয়েছে একটা একটা বেশি, মানে গ্যাপটা দেওয়া রয়েছে, গ্যাপ হলো আমাদের 5, যেহেতু একজনের থেকে একটা বেশি, সেই গ্যাপের মান 50, তাহলে একের মান 10। আমার দরকার কি সংখ্যাটা কত, সংখ্যাটা যেহেতু আমরা 12 ধরেছিলাম, এই 12 মান আমাকে বের করতে হবে, তাহলে 120 হবে আমাদের সঠিক উত্তর।
একটি ধনাত্মক সংখ্যা 3 দ্বারা কমে গেলে সেই সংখ্যাটি অনন্যকের সংখ্যার 28 গুণের সমান হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে একটা ধনাত্মক সংখ্যা নাও x, এখন ধনাত্মক সংখ্যা থেকে 3 কমিয়ে দেওয়া হলো, কমিয়ে দিলাম। এখন সেই সংখ্যাটির অনন্যক মানে যে সংখ্যাটা তার উল্টে দেওয়া, তাহলে x এর অনন্য হবে 1/x, সেই সংখ্যাটার 28 গুণের সমান হবে। এই হলো লজিক। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান যদি বের করে কোনাকুনি গুণ করতে হবে, তার মানে x স্কয়ার মাইনাস 3x, তাহলে এই পাশে হলো 28, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 28। এখন আমাকে মিডিল টার্ম করতে হবে, 28 কে ভেঙে বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে কিভাবে আনতে পারি, 7 × 4, 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, তার মানে 3 এর জায়গায় আমি এখন লিখতে পারবো 7 - 4। এখান থেকে সমাধান করে আমাকে x এর মান বের করবো। তো কিভাবে তাড়াতাড়ি করতে পারবো, দেখো 3x এর সামনের চিহ্ন কি মাইনাস, মাইনাসের সঙ্গে 7 এর সামনের চিহ্ন প্লাস, তাহলে গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -7 সমান সমান ওই পাশে গেলে হবে +7, উল্টে দেবে চিহ্ন। একই রকম ভাবে 4 এর পরেরটা যেহেতু x স্কয়ার আছে, দুটো মান বেরোবে x এর, তাহলে মাইনাসে মাইনাসে +4 সমান সমান ওই পাশে গেলে হবে -4, তাহলে x এর দুটো মান পেয়ে গেলাম আমরা, একটা হবে 7, একটা হবে -4। কিন্তু তো আমাদের ঋণাত্মক মান যেমন ধনাত্মক বলেছে, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয় মাইনাসেরটা, তাহলে x এর মান আমাকে কত নিতে হবে, 7, অপশন সি। পরেরটা বলেছে x, 0. এত 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 এর গুণফলের নিকটতম সন্নিকট, মানে x এর মান হলো এই বিশাল সংখ্যাটার গুণফল, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে, কিন্তু এটা আসন্ন মানে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে x এর মান হবে তার মানে আমাদের 0.333, তাহলে দেখো একটা জিনিস বুঝে নাও, 0.33 চারটা 3 রয়েছে, তাহলে চারটা 3 রিপিটেশন হচ্ছে, তার মানে চারটা 3 থেকে আমরা পৌনপুণিক আকারে থাকলে এইভাবে লিখতে পারি। তাহলে এই যে 0.3 মাত্রা পৌনপুণিক দিলাম, একে যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা দাঁড়াবে 3, যা দেখো দশমিকের পরে ডাইরেক্ট করব শুদ্ধ, তারপরে 3 এর নিচে 9 বসবে, 1/3, তার মানে আশা করি বোঝা গেল। তাহলে x এর প্রথম টার্মটার মান হলো 1/, তাকে আবার গুণ করতে বলা হয়েছে 0.24, 0.2 মানে 25/100, মানে 1/4, 4 25 সঙ্গে 100, ক্লিয়ার। পরেরটা 0.499, একটি অ্যাপ্রক্সে নিতে হবে, 0.499 মানে কি 5 এর সমান, 0.5 এর সমান, তার মানে 0.5 কে আমি লিখতে পারি 5/10, দশমিক উঠিয়ে দিলাম, গেল। এখন 125 0. আর দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে 1 2 3 ইন্টু 24। এখন একে ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে এই 4 দিয়ে একে কেটে দাও, 4 6 24, কাটা হয়ে গেল। 3 দিয়ে 3 দোকানে 6, 25 দিয়ে 5 দিয়ে আমরা এখানে কাটতে পারি, 5 দিয়ে একে কাটো, 5 দোকানে 10, 5 দিয়ে 5 দোকানে 10, 5 থেকে 10 গেলে 2, 5 5 25, তাহলে 4 25 100, একটা 0, এই 2 ক্যান্সেল আউট, আর 5 8 40, তাহলে আমাদের কত অ্যান্সার দাঁড়ায়, x এর মান 1/8, অপশন সি। নিম্নলিখিত বন্টনের মধ্যে পরিসংখ্যার p দেওয়া রয়েছে এবং গড়ের মান দেওয়া রয়েছে, গড়ের মান 8, এখান থেকে p এর মান বের করতে বলছে। এটা হলো যৌগিক গড়ে বের করা ফর্মুলা, স্ট্যাটিস্টিক রিলেটেড অঙ্ক। এর জন্য ফর্মুলা আমাকে ইউজ করতে হবে fi সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, ক্লিয়ার। এটা হলো যৌগিক গড় বের করার ফর্মুলা। তাহলে fi xi মানে এগুলো গুণ করে যোগ, তার মানে 3 6 18 প্লাস 5 8 40, তাহলে 7 15 পরেরটা 105, 9p 88, 4 13 52, টোটাল সামটাকে আমাকে কি করতে হবে, সামেশন অফ fi মানে নিচের গুলো সব যোগ করতে হবে। তাহলে 8 6 14, 8 6 14, 14 আর 8 হয় আমাদের 22, 14 আর 8 14 আর 22, আচ্ছা 26, 26 আর 15 যোগ করলে হবে আমাদের 41, তাহলে 41 প্লাস p, এই যে, আর এটা আমার গড়ের মান বেরোলো, আর গড়ের মানটা দেওয়াই রয়েছে, সেটা হলো 8, তার মানে x বারের মান 8। এখন এটা সমাধান করে আমাকে p এর মান বের করতে হবে, এই হলো 41 প্লাস p, উপরেরটা আমাকে যোগ করতে হবে, তাহলে যোগ করে দাও। এখানে কি কি রয়েছে, 2 আর 2 এর পিছন গুলো করি, 8 আর 2 10, আর 5 15, 15 8 23, 23 এর 3 হাতের হলো আমাদের 2, গেল। তাহলে 5 2 7 যোগ করে দিলাম আগেই, 5 2 7, 8 7 15, 15 আর 10 25, 25 আর 4 29, একে 30, আর 9p তো যোগ করা যাবে না,
এইভাবে লিখতে হবে। এখন তুমি কোনাকুনি গুণ করে দাও। 8 8, 4 8 32, 328 গেল প্লাস 8p। আর এই পাশে যা থাকবে তাই, যেহেতু নিচে 1 রয়েছে। 303 প্লাস 9p, p গুলোকে এক পাশে, তাহলে 9p এই পাশে গেলে 8p টা চলে যাবে, বিয়োগ হবে, তাহলে p ইকুয়াল টু 328 থেকে 303 বিয়োগ, তার মানে 25। অপশন বি। যদি তিনটি ঘনক যার বাহুর দৈর্ঘ্য হলো 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি তাকে একটি ঘনক তৈরি করতে গড়ানো হলো, তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? তিনটি আমাদের ঘনক দেওয়া রয়েছে। ঘনক মানে এই আকৃতির লুডুর ছক্কা আকৃতির ফিগার। এরকম ছোট ছোট তিনটা ঘনক নেওয়া হয়েছে, এরকম 1 2 3, তিনটা ঘনক নিয়ে একটা বড় ঘনক তৈরি করা হয়েছে। এখন বলছে সেই বড় ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত। তার মানে তিনটা ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু বড় ঘনকের আয়তন। এই হলো কনসেপ্ট। তাহলে প্রথম ঘনকের আয়তন কি? তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা জানতে হবে। ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো বাহু কিউব এ কিউব। তাহলে প্রথমটার জন্য প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 আর ঘনকের সব বাহুতে সমান, তাহলে প্রথমটার আয়তন হলো 3 এর কিউব, তাহলে 3 এর কিউব লিখে রাখি। পরেরটা হলো 4 এর কিউব আর তৃতীয়টার 5 এর কিউব। এই যে টোটাল আয়তন হয়ে গেল। এই তিনটার আয়তন বড় ঘনকের আয়তনের সমান। বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য জানা নাই, সেটাই তো বের করতে বলেছে। আমি ধরলাম এ, তাহলে এর কিউব। তাহলে 3 এর কিউব আমাদের 27, 4 এর কিউব আমাদের 64, 5 এর কিউব 125 ইকুয়াল টু এ কিউব। বাস, এবার যোগ করো। 5 4 9, 9 আর 7 16, 16 6, তাহলে 12 6 18 2 20 1 21, 216 ইকুয়াল টু এ কিউব। তাই 216 কে আমি লিখতে পারি আবার 6 এর কিউব ইজ ইকুয়াল টু এর কিউব। তাহলে কিউব কিউব পাওয়ারটা ক্যান্সেল আউট, তার মানে এর মান 6। এটাই তো ঘনকের বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য। অপশন এ। দ্বিঘাত বহুপদী সংখ্যা বহুপদী fx ইকুয়াল টু এত, শূন্যকে বর্গের যোগফল 40, তবে k এর মান কত? তাহলে fx এর শূন্য মানে x স্কয়ার মাইনাস 8x প্লাস k ইকুয়াল টু 0। এত এর শূন্যক মানে কি? মানে এই যে fx একটা এক্সপ্রেশন দেওয়া যাবে, একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে, এই fx এর জায়গায় মানে x এর জায়গায় কত বসানোর ফলে, মানে কিছু একটা মান বসানো যার ফলে অ্যান্সার আমাদের 0 আসলো, সেটাই মানে x এর ভ্যালু। মানে এটা দ্বিঘাত সমীকরণ অঙ্কের মতো, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ। তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস k, এত এর শূন্যক মানে কি? এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানে কি মান বসানোর ফলে এই এক্সপ্রেশনটার মান 0 হবে, মানে x স্কয়ার মাইনাস 8x প্লাস k। কারণ x এর জায়গায় কিছু বসানো মানে কি? x এর এটা সমাধান করার যে সলিউশনটা মানে বীজটা x এর, সেই বীজের কথাই আসলে বলা রয়েছে। সেই বীজের বর্গের যোগফল 40। তাহলে এখানে x স্কয়ার মানে কি? x এর মাথায় 2, তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ কতগুলি হবে? একচল বিশিষ্ট ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ x দিয়ে সমস্ত, তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এর বীজ সংখ্যাও হবে 2। আমি জানি না দুইটা বীজ কি, আমি ধরে নিলাম আলফা আর বিটা। এখন বলছে সেই বীজের বর্গের যোগফল, মোদ্দা কথা হলো এটা। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 40। এখান থেকে এই কন্ডিশনের সাহায্য নিয়ে আমাকে বের করতে হবে প্রশ্নের মধ্যে দেওয়া k এর মান কত। এই হলো অঙ্ক। তাহলে আমি তোমাদের একটা জিনিস বেসিক লজিক বুঝিয়ে দেই। যদি এটা দ্বিঘাত আকারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই ক্ষেত্রে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হলো একচল বিশিষ্ট ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এই সমীকরণে দুটো বীজ থাকবে, দুটো বীজকে আমরা আলফা আর বিটা ধরলাম, আর দুটো বীজের যোগফল হয় মাইনাস b বাই a, আর দুটো বীজের গুণফল হয় c বাই a। যোগফল মানে b বাই a মানে কি? b মানে x এর সহগ আর a মানে x স্কয়ারের সহগ। একই রকম ভাবে দুটি বীজের গুণফল হয় c বাই a, c মানে হলো কনস্ট্যান্ট টার্ম, a মানে x স্কয়ারের সমান। বীজ মানে সমাধান করে যেটা মান বাড়া x এর, সেটাই হলো বীজ। তাহলে গেল। তাহলে আমাদের কন্ডিশনে দাও আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে k এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমি এই ইকুয়েশন থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a। মাইনাস b মানে 8 মাইনাস 8 সূত্রের মাইনাস, আর b মানে x এর সহগ, তাহলে মাইনাস 8, তাহলে মাইনাসে একবারে প্লাস করে দিলাম। a মানে x স্কয়ারের সহগ, x এর সামনে কিছু নেই মানে 1 তোমাকে নিতে হবে, তার মানে 8। ক্লিয়ার? এবং গুণফল তাহলে কি হয়? c বাই a, c মানে এই কনস্ট্যান্ট টার্মটা আমাদের এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো, তাহলে c মানে আমাদের কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্ম অঙ্কের মধ্যে 1k। আর a মানে কি? x স্কয়ারের সহগ, x স্কয়ারের কিছু নেই মানে 1, এই যে।
এখন এই যে দুটো পেলাম, এটা সাহায্যে এখানে মান বসিয়ে দিয়ে এই ইকুয়েশনে আমাকে এখান থেকে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, তাহলে a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 40। আলফা প্লাস বিটার মান 8, তাহলে 8 স্কয়ার 64। আর আলফা বিটার মান আমরা কত বের করলাম, কে, তাহলে আপনি যে কে বসাবো মাইনাস 2k ইকুয়াল টু 40। তাহলে 2k টা ওই পাশে সমান সমান ওই পাশে গেলে প্লাস 2k ইকুয়াল টু 24। তাহলে কে এর মান আমাদের দাঁড়াবে 12। তাহলে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। রামের পেন ড্রাইভে একটি মুভি আছে যা 1.75 জিবি জায়গা জুড়ে নিয়ে থাকে, যেটিকে সে তার বন্ধুর সাথে ভাগ করে নিতে চায়। ফাইল স্থানান্তরিত করার ক্ষেত্রে গতি হলো 2 MB পার সেকেন্ড। একটি ফাইল স্থানান্তর করতে মোট কত সময় লাগবে তার দেওয়া রয়েছে 1 জিবি ইকুয়াল টু 1000 MB। তার মানে এমবিতে যেহেতু দেওয়া কোশ্চেনের মধ্যে গতিবেগটা, তাহলে আমাকে জিবিটাকে এমবিতে আগে বানিয়ে নিতে হবে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত 1.75 জিবি। জিবিটাকে এমবি বানাতে গেলে কত করব, 1 জিবি ইকুয়াল টু 1000 MB, তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে আমাদের এমবিতে কনভার্ট হয়ে গেল। এটা হলো টোটাল। এখন গতিবেগ কত 2 MB পার সেকেন্ড, মানে এটাকে ডিস্টেন্স আকারে ভাগবো, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেব, এটাই আমাদের টাইম। এই হলো লজিক। কিন্তু অ্যান্সার কিসে আসবে এটা কিন্তু লক্ষ্য রাখা দরকার। এই ক্ষেত্রে অ্যান্সার আসবে আমাদের সেকেন্ডে। তার মানে এটা উঠিয়ে দাও, দশমিকের জন্য একটা 1 আর দুটো 0, এটা কাটাকাটি গেল, এই দুটো ক্লিয়ার। তারপরে 2 দিয়ে এই 10 কে কাটাকাটি করে দিলাম, 5 175 কে 5 দিয়ে গুণ করব, 5 5 25 এর 5, 5 7 35, 2 27, 5 কে 5 আর 3 8, তাহলে 875 সেকেন্ড। কিন্তু সেকেন্ডকে আমাকে মিনিট আর সেকেন্ড আকারে কাটাতে হবে, 60 দিয়ে ভাগ করে দাও তাহলেই হয়ে যাবে 60, 60 কে 60। তাহলে কত হলো 7 2 5, কত দিয়ে যায় 4 দিয়ে যাবে 240, 5 3, তার মানে এত সেকেন্ড এত মিনিট, মানে 14 মিনিট 35 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কেপি বাই পিএম ইকুয়াল টু 4/13, কেএন ইকুয়াল টু 20.4 সেমি, কে কিউর মান কত? এটা হলো সদিচ্ছতার যে রুল রয়েছে তা দিয়ে হবে। দেখো যদি সদিচ্ছতা মানে কি, এখানে ত্রিভুজ কে পি কিউ সদিশ ত্রিভুজ কে এম এন, মানে উপরের ছোট ত্রিভুজটা সঙ্গে বড় ত্রিভুজটা সদিশ। সদিশের কনসেপ্ট কি এটা তোমাকে জানতে হবে। দেখো সদিশ হওয়ার কনসেপ্ট তো হলে, যদি সদিশ হয় তাহলে কেপি বাই পিএম ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের কে কিউ ডিভাইডেড বাই বড় ত্রিভুজে কি নিলাম কেপি বাই পিএম, তার মানে কে কিউ বাই কিউ এন নিতে হবে। এখন তোমাকে লক্ষ্য করতে হবে এই মানগুলি কি দেওয়া রয়েছে, এই মানগুলির সাহায্যে কে কিউর মান আমাদের বের করতে বলছে। কেপির মান আমাদের কি জানি, কেপির মান কত দেওয়া রয়েছে, দেখো কেপির মান দেওয়া রয়েছে 4, ক্লিয়ার। আর পিএম এর মান কত দেওয়া রয়েছে, পিএম এর মান 13, ঠিক আছে। আমাদের আবার কার মান বের করতে বলছে, কে কিউর মান বের করতে বলেছে। আর কে এন মানে গোটাটার মান দেওয়া রয়েছে, তার মানে গোটাটার আমাদের দরকার, কিন্তু গোটাটা তো লিখলাম না। দেখো এইটাকেই আবার কনভার্সন করে এইভাবেও আমরা লিখতে পারি, কেপি বাই গোটাটাকে নিয়ে নাও কে এম, এটাও হয় যখন যেমন দরকার। তারপরে কেপি নিলে পরে তোমাকে কিন্তু উপরের ত্রিভুজে কে কিউ নিতে হবে, এইভাবে কে কিউ। আবার কি, এবার বড় ত্রিভুজের বড় বাহুটা নিতে হবে, তাহলে বড় ত্রিভুজে কে এম নিলাম, এবার কি নিতে হবে কে এন। এই হলো লজিক। এখন মান বসাবো, কেপির মান কত, কেপির মান 4, কে এম এর মান কত, তার মানে 4 আর পিএম এর মান 13, 4 আর 13 যোগ করে 17, 17ই হলো আমাদের কে এম এর মান টোটালটা। দরকার কে কিউর মান বের করা, কে এন হলো 20.4, কাটাকাটি করে দাও, 17 কে 17, তাহলে 3, 17 দোকানে 34, তাহলে কে কিউ ইকুয়াল টু কত হবে 4 দোকানে 8, 4.8, অপশন সি। নিম্নলিখিত সারণীতে প্রদত্ত তথ্যটিকে অধ্যয়ন করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন।
এটা হলো আমাদের অপশনগুলি দেওয়া রয়েছে, এ বি সি এর মধ্যে কোনটা হবে, এটা হলো আমাদের কোশ্চেন। নোটা এবং অন্য দলের প্রাপ্ত ভোট সমানভাবে বি এবং সি দলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে কোন দল জিতবে, এছাড়া জয়ের ব্যবধান কত হবে। তার মানে নোটা এবং অন্য দলের প্রাপ্ত ভোট ভাগ করা হয়েছে কার মধ্যে, বি ও সি এর মধ্যে। নোটা এবং অন্য, নোটা আমাদের কি দেওয়া রয়েছে, এই যে 17 আর অন্য দল, তাহলে এই দলকে সমানভাবে ভাগ করা হয়েছে, তাহলে টোটাল কত হলো, 21 আর 17 যোগ করে 38, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 19, মানে প্রত্যেকে 19 করে পাবে। বি এক্সট্রা আরো 19 ভোট পাইলো, বি পাইলো আরো এক্সট্রা 19, সিও পাবে এক্সট্রা 19। ঠিক আছে, এখন বলছে দেওয়া হলো এছাড়াও বি এবং সি দলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে কোন দল জিতবে এখন সেটাই আমাকে বের করতে বলছে, কিন্তু কন্ডিশন অনুযায়ী কিন্তু সাজাতে হবে। তাহলে টোটাল করলে কত হয় সেটাকে দেখে নাও আগে। 9 7 হয় 16, ঠিক আছে। তাহলে কার মধ্যে দিয়েছে, এ ও সি এর, বি ও সি, নোটা আর অন্যান্য, নোটা অন্য 7 একে 2 কে 3 29, ঠিক আছে। তাহলে 9 6 7 আর 9 যোগ করলে হয় 16, 3 একে 4 একে যোগ করলে হয় 5 56, এটা যোগ করে দাও। 7 9 16, 3 একে 4 একে 5, 9 9 18, 2 একে 3 একে 4 48, ক্লিয়ার। তার মানে পার্টি বি কত ভোট পেলো, 56 এখন, আর সি হলো 48। এখন বের করতে হবে কন্ডিশন। দেখো বিজয়ী দল পার্টি এফ, আচ্ছা এখান থেকে একটু লক্ষ্য করে কোন দল জিতেছে, পার্টি ডি 54, পার্টি এফ 39, পার্টি বি 56, আর পার্টি সি 48, আর অন্যান্য 21, আর নোটা 17। দেখে বোঝা যাচ্ছে যে বি জিতেছে, মোদ্দা কথা। তাহলে দেখো একটু লক্ষ্য করি অপশন করে টেস্ট করার সময় কোন দল, বি কি আছে, বি তো দেওয়া উচিত। বিজয়ী দল পার্টি সি, বিজয়ী দল পার্টি বি, বিজয়ী পার্টি ডি, বিজয়ী পার্টি এফ, তার মানে আমাদের হওয়ার সম্ভাবনা কত রয়েছে, বিজয়ী দল পার্টি বি। এবার একটু চেক করে নাও পরের গুলো কি হচ্ছে, পার্টি বি জিতেছে, ঠিক আছে, পার্টি বি জিতলো। আবার জয়ের ব্যবধান 2 ভোট, কার থেকে 2 ভোট পেয়েছে জয়ের ব্যবধান, মানে যে সেকেন্ড পজিশন, মানে সেকেন্ড পজিশনে রয়েছে মোদ্দা কথা, তার থেকে সেকেন্ড পজিশনে কি রয়েছে, ডি, এটা সেকেন্ড পজিশন, এই যে 54, গ্যাপ কত 2, মিলে গেল। অপশন সি। নিম্নলিখিত সারণীতে প্রদত্ত তথ্যটিকে অধ্যয়ন করুন এবং নিচের প্রশ্ন উত্তর। নিম্নলিখিত 2 দলের মধ্যে কোনটি বিজয়ী দলকে পরাজিত করতে সক্ষম হবে। আচ্ছা, নিম্নলিখিত 2 দলের মধ্যে কোনটি বিজয়ী দলকে পরাজিত, আচ্ছা বিজয়ী দল কোনটা সেটাকে লক্ষ্য করো। বিজয়ী দল হলো আমাদের পার্টি টি, এর ভোট সবচেয়ে বেশি 54, সক্ষম হবে না কিন্তু। তাহলে এবার চেক করতে হবে তোমাকে, এখন এ নম্বর অপশনটা নিয়ে দেখো, পার্টি সি আর অন্য দল, পার্টি সি কতগুলো ভোট পেলো, পার্টি সি ভোট পেলো 29, এই যে 29, আর অন্য দল বলে 21, কত হলো যোগ করে দেখো, 9 কে 10, 2 2 4 একে 5, 50 ভোট হলো, কিন্তু বলছে সক্ষম হবে না। তাহলে এটাকে জিতলো পার্টি এ, সরি অন্যান্য পার্টি সি আর অন্যান্য মিলে কি ডি কে ওভারটেক করতে পারলো না, কিন্তু ডি কিন্তু জিতলো আলটিমেটলি, সেটাই বলছে কোনটা পাবে না, তার মানে এতেই তো মিলে গেল, এই পেলো না, মানে বাকিগুলো নিশ্চয়ই বেশি হবে। দেখো একটু চেক করে একটা পরটা দেখি কি হয়, পার্টি এফ আর পার্টি বি, পার্টি এফ কোথায় লক্ষ্য করো, পার্টি এফ হলো 29 39, এটা পার্টি এফ। এবার পার্টি বিটা একটু লক্ষ্য করো দেখি, 37, যোগ করে দেখো 9 7 16, 3 3 4 একে 5 56, এই যে ওভারটেক করে দিয়েছে 54 কে, বোঝা গেল। এমন করে সবগুলোই কি প্রথম থেকে মিলে গেল, আর বাকিগুলো চেক করার দরকার নেই, বুঝিয়ে দিলাম ব্যাপারটা। টনি মোট এত টাকা খরচ করে দুটি গাড়ি এ ও বি ক্রয় করেছেন, তিনি 20% লাভের সাথে গাড়ি এ এবং 25% লোকসানে গাড়ি বি বিক্রি করেন। উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান, তবে গাড়ি এ ও গাড়ি বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত। তাই টোটাল দাম ছিল গাড়ির খরচ 6 5 0 1 2 3, তারপরে গাড়ি দুটি এ ও বি বিক্রয় করেছে, তিনি 20% লাভের গাড়ি এ এবং 25% লোকসানে গাড়ি বি বিক্রি করলেন। আচ্ছা, এর ক্ষেত্রে একটা, বির ক্ষেত্রে একটা, আর এর ক্ষেত্রে সে কি করলো 20% লাভ করলো, তাহলে 20% কে ফ্র্যাকশন আকারে লিখলে আমরা লিখতে পারি 1/5। তাহলে কস্ট প্রাইস এখান থেকে আর সেলিং প্রাইসটা বের করে নেই, তাহলে কস্ট প্রাইস যদি 5 হয় এর ক্ষেত্রে, তাহলে সেলিং যে লাভ হয়েছে, তাহলে মানে লাভটাকে যোগ করতে হবে, তাহলে সেলিং প্রাইস হবে 6, ক্লিয়ার। আর বি এর ক্ষেত্রে কি হলো 25% লস, তাহলে 25% কে ফ্র্যাকশনের ভ্যালু হলো 4 পজিশন 100, 1/4, তাহলে সিপি মানে নিচেরটা হয় আমাদের 4, যেহেতু লস হয়েছে তাই লবটাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে এসপি কত হবে, 4 এর থেকে 1 বিয়োগ করো, লবটাকে 3 হবে এসপি, আর অপরিসীমা যোগ হয়, দুটোর ক্ষেত্রে তো এসপি সমান,
একই বিক্রয় মূল্য পান, তাহলে এসপি কে সমান করে নিতে হবে। তাহলে এখানে এসপি 6 আর নেক্সট কন্ডিশনে বি এর ক্ষেত্রে এসপি 3 সমান করে 2 দিয়ে গুণ করে দিলাম, 4 দোকানে 8, এই যে এসপি সমান হয়ে গেল। এবার কন্ডিশনে আসি, এখন গাড়ি এ ও গাড়ি বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত, তার মানে টোটাল ক্রয় মূল্য দেওয়া রয়েছে আমাদের কত, এত টাকা 650000, তার মানে টোটাল ক্রয় মূল্য, তাহলে প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য 5 আর দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য 8, তাহলে এই দুটো যোগফল দেওয়া রয়েছে, তার মানে টোটাল 8 5 13, এই 13 এর ভ্যালু 650 আর 3টা 0, তাহলে একের ভ্যালু আমাদের কত হবে, 5 13 65, 1 2 3 4, এটা একের ভ্যালু। কার মান বের করতে বলেছে, গাড়ি এ ও বি এর ক্রয় মূল্য দুজনেরটাই, তাহলে এর ক্রয় মূল্য কত, এর ক্ষেত্রে 5 এর মান বের করতে হবে আর বি এর ক্ষেত্রে 8 এর মান বের করতে হবে, তাহলে এর ক্রয় মূল্য, তাহলে একের ভ্যালু এত 50000, তাহলে এ কত 5, 5 এর ভ্যালু কত হবে, 5 5 25 আর 4টা শূন্য বসিয়ে দাও পেছন থেকে। এবার বি এরটা আসো, তাহলে একের ভ্যালু 5 50000, তাহলে কার মান বের করবে, বি এরটা, বি এর সিপি কত হবে, তার মানে বি এর কত 8, 5 8 40, 1 2 3 4 হয়ে গেল 25 40, 25 40, অপশন ডি। যদি a cos θ minus b sin θ equal to c, a sin θ plus b cos θ এর মান নির্ণয় করতে বলেছে, দেওয়া রয়েছে a cos θ minus b sin θ is equal to c, আমাকে a sin θ plus b cos, প্লাস এর মান কিন্তু বের করতে বলেছে, তখন আমি কি করব, উভয় পাশে বর্গ করে দিলাম, এটা যদি বর্গ করি তার মানে এর মাথার মধ্যে স্কয়ার বসবে আর এর মাথার মধ্যে স্কয়ার, তাহলে a minus b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করব আমরা এখন, তাহলে a স্কয়ার cos স্কয়ার θ মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab করে দিই, তাইলেও হবে স্কয়ার θ মাইনাস 2ab sin θ cos θ ইকুয়াল টু c স্কয়ার। এবার একটু লক্ষ্য করো, cos স্কয়ারটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার θ, আবার sin স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার θ, আর এখানে যা আছে তাই লিখলাম ডট ডট দিয়ে বোঝানোর জন্য, c স্কয়ার। তাহলে একে ক্যালকুলেশন করলে কত পাবো, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ আর মাইনাস এই যে 2ab sin θ cos θ লিখলাম, ইকুয়াল টু c স্কয়ার। আমাদের দরকার কি, a sin θ প্লাস b cos θ এর মান নিয়ে আসতে হবে আমাকে, ঠিক আছে, তার মানে আমি সব a b c গুলোকে একপাশে রেখে দেই, a মানে a স্কয়ারটা এক পাশে থাকবে, যে b স্কয়ারটা থাকবে আর সমান সমানে ওই পাশে c স্কয়ার আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস c স্কয়ার হবে, ক্লিয়ার। তাহলে এখানে সবগুলোকে এখন ওই পাশে ভাগাবো, তাহলে a স্কয়ার sin স্কয়ার ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে a স্কয়ার sin স্কয়ার θ আর b স্কয়ার cos θ ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, b স্কয়ার cos b স্কয়ারটা b স্কয়ার হওয়া উচিত ছিল, cos স্কয়ার θ। আর দেখো এখানে আমি ডট ডট করে দিয়েছি মাইনাস 2ab sin θ cos θ, বারবার লিখিনি, তাহলে সমান সমান গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab sin θ cos θ। এটা এই ঘোড়াটার যে একটা ফর্মুলা পড়লো, a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা কিসের ফর্মুলা পড়লো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আমি লিখতে পারি a, তো মুছে দেই, sin θ প্লাস b cos θ তার হোল স্কয়ার, ক্লিয়ার। এখন হোল স্কয়ার উঠাতে গেলে আমরা কি দিতে হয়, রুট দিতে হয়, এই হোল স্কয়ারটা মুছে দিলাম, তাহলে হোল স্কয়ার দিলে তো রুট হলো, আমি জানি রুটের সময় কি বসাতে লাগে, প্লাস মাইনাস চিহ্ন বসাতে লাগে, এই তো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপরে রুট, দেখো কোন অপশনে রয়েছে, কিন্তু তার আগে প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে মাইনাস c স্কয়ার এর রুট, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। আজকে ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, 25খানা অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।